মধ্যপ্রাচ্য ইস্যুতে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি সহকর্মী সতীর্থ কর্মকারকে। সতীর্থ, স্বাগত। আপনার প্রতিবেদন দেখছিলাম, দুটি প্রতিবেদন পরপর। যুদ্ধবিরতি, হামলা, আবারও পাল্টা হামলা এবং হামলা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েও আবারও সেই হামলাই চালাচ্ছেন ট্রাম্প। কোন দিকে যাচ্ছে এই মধ্যপ্রাচ্য পরিস্থিতি? উজ্জ্বল, এটি আসলে এরকম ছিল যে যখন ইরান বারবার বলে আসছিল যে তাদের শান্তি আলোচনার মধ্যে লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে, লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের আগ পর্যন্ত তারা আসলে ট্রাম্পের সাথে শান্তি আলোচনায় বসবেন না, এরকম একটি সময় যখন ইসরায়েল তীব্রভাবে লেবাননে হামলা শুরু করে তখন আমরা দেখেছি ট্রাম্পকে যে তিনি দুই পক্ষকে যুদ্ধ থামাতে বলেছেন। কিন্তু গতকালকে প্রথমে নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ পায় যে হরমুজ প্রণালীর কাছে মার্কিন অ্যাপাচে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুজন পাইলট আহত হয়েছেন, বা কিন্তু পরে তাদেরকে যুক্তরাষ্ট্র উদ্ধারও করেছে, এই ধরনের একটি প্রতিবেদন প্রকাশ পায়। তার বেশ কিছুক্ষণ পরে ট্রাম্প এটি নিজে স্বীকার করেন এবং ট্রাম্প তৎক্ষণাৎভাবে বলেন যে এই যে হামলাটি করা হলো মার্কিন হেলিকপ্টারে সেটি তিনি প্রতিশোধ নিতে চান। এখানে মূলত ট্রাম্পের বা যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে এই পরিকল্পনা ছিল না যে তারা ইরানের সাথে এই ধরনের কোনো সংঘাতে যাবে। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে মার্কিন সোলজারদের নিয়ে যুক্তরাষ্ট্রের এক ধরনের দম্ভ আছে, যে একজন মার্কিন সোলজারের উপর যদি হামলা হয় তাহলে আত্মমর্যাদার প্রশ্নে যুক্তরাষ্ট্রকে একটি রিটেলিয়েশনে যেতে হয়। ঠিক এই কারণেই আসলে ট্রাম্পকে এরকম খুব কম দেখা গেছে যে তিনি ঘোষণা দিয়ে কোথাও রিটেলিয়েশন করেন, এবং গতকালকে সেটি হয়েছে। তিনি প্রথমে ঘোষণা দিয়েছেন, তার 2 থেকে 3 ঘন্টা পরে আমরা এই অভিযানটি দেখেছি। এবং খুবই স্পেসিফিক্যালি হামলাগুলো হয়েছে আসলে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস যে সমস্ত বন্দর থেকে, যে সমস্ত উপকূল থেকে আসলে হরমুজের নিয়ন্ত্রণ করেন বা তাদের নৌপথটি আসলে মনিটর করেন, সেই সমস্ত সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে। খুব সম্ভবত এই বার্তাটি দেওয়ার জন্যই যে যদি কোনো মার্কিন যুদ্ধবিমান বা হেলিকপ্টার আসলে নজরদারির জন্য হরমুজের আশেপাশে ঘোরাফেরা করে, সেটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হলে যুক্তরাষ্ট্র হয়তো চুপ করে বসে থাকবে না। এই বার্তাটি দেওয়ার জন্যই আসলে যেটি পেন্টাগন বলছে বা সেনকম বলছে যে আত্মরক্ষামূলক একটি অভিযান বলা হচ্ছে। এই যে আত্মরক্ষা যে অভিযান, অনেক দেশও কিন্তু যুদ্ধবন্ধের আহ্বান জানাচ্ছেন ট্রাম্প এবং উভয় পক্ষকেই। সব মিলে এই যে আবার আত্মরক্ষার জন্য যে হামলা করছে, সব মিলে যে শান্তি আলোচনার যে বিষয়টি, সেটি পুরোপুরি আবার ভেস্তে চলে যেতে পারে কিনা? উজ্জ্বল, শান্তি আলোচনার প্রেক্ষাপটটি যে খুব বেশি উর্বর ছিল এমন না। এই হামলাটি তো আসলে ইঙ্গিত করে যে যুক্তরাষ্ট্রকে শেষ পর্যন্ত ইরান আসলে কোনোভাবেই বিশ্বাস করবে না। কারণ ট্রাম্প একবার বলেন তিনি যুদ্ধ চান না, তিনি নেতানিয়াহুকে হামলা করতে বারণ করেন, তারপর তিনি নিজেই আবার হামলাটি করেন। সুতরাং আজকে তেহরান নেগোসিয়েশনের জায়গায় গেলে তাকে তো আসলে আশ্বস্ত হতে হবে যে চুক্তিটি যদি হয় তাদের উপর কেউ হামলা করবে না। কিন্তু ট্রাম্প আমরা একটি প্রতিবেদনও দেখেছি যে এই নিয়ে মোট 37 বার তিনি বলেছেন ইরানের সাথে যুদ্ধবিরতি হবে, অথচ 37 বার এই কথা বলার পরও তিনি হামলা করেছেন 3-4 বার। সুতরাং তেহরানের জন্য প্রথম সমস্যাটি বিশ্বাসের জায়গায়, যে তারা আসলে বিশ্বাস করবে কিনা ওয়াশিংটনকে। এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যুদ্ধবিরতির আলোচনা তখনই আসলে কিছুটা ডামাডোলের মধ্যে পড়েছে যখন ইরান কিন্তু শর্ত দিয়েছিল যে লেবাননকে যুদ্ধবিরতিতে অন্তর্ভুক্ত করতে হবে এবং তাহলেই তারা আলোচনা টেবিলে যাবে। কিন্তু এই মর্মে ইসরায়েলি প্রধানমন্ত্রীর তরফ থেকে কোনো বার্তা আসেনি, তেমন আমেরিকাও এই ধরনের কোনো নিশ্চয়তা দেয়নি। ইরান সে জায়গায় তার জায়গায় স্পষ্টভাবে আছে। ইরান তার এক্সিসকে, তার যে অক্ষশক্তিকে, সেটিকে রক্ষা করেই আসলে আলোচনায় যেতে চায়। সুতরাং এই মর্মে প্রথমত তো শর্তের কিছু দোনামোনা আছেই। পরমাণু চুক্তি নিয়ে ইরান সম্মত না যুক্তরাষ্ট্রের সাথে, লেবানন ইস্যুতে তারা কোনো সুরাহা পাচ্ছে না, এবং সবশেষে এই যে হামলাটি হলো আর কি, ইরান যেটিকে বলছে যে এটি আসলে তাদের দেশের উপর নজরদারি করতে আসা একটা হেলিকপ্টার, যে হেলিকপ্টারকে আঘাত করা তাদের প্রতিরক্ষা কর্মসূচির অংশ। তারা ইউএনের, জাতিসংঘের কিছু আইনকানুনের কথা বলছেন, কিন্তু সেই জায়গায় আসলে যুক্তরাষ্ট্রের পাল্টাই রিটেলিয়েশন, সব কিছু মিলিয়ে পরিস্থিতি ধোঁয়াশা হচ্ছে। তবে আলোচনা একবারে ভেস্তে গেছে এটি বলা যায় না। আমরা জানি ব্যাকডোরে এখনো আলোচনার পরিস্থিতি আছে আসলে। দুটোই রাঘব বোয়াল দেশ, যদি ওইভাবে বলতে হয়, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এবং এর পাশাপাশি এর আগে দেখেছি আমরা পাকিস্তান মধ্যস্থতায় এগিয়ে এসেছে। এবার কোন দেশের মধ্যস্থতা করলে এটা ট্রাম্পের উপরও নির্ভর করে যে সে আসলে কোন দেশের কথা শুনবেন। এই যে আমরা দেখছি গণমাধ্যমে যে বিশ্লেষণ, আল জাজিরার আপনার প্রতিবেদনে দেখছিলাম অনেকগুলো বিশ্লেষকরাও বলছেন যে এটা ট্রাম্প থামাতে চান, আবার তারাও আবার সন্দেহ করছেন আসলে এটি থামবে কিনা। মধ্যস্থতায় এর মধ্যে মনে হয় কোন দেশ এগিয়ে আসলে হয়তো শান্তি আলোচনা বা এই যুদ্ধবিরতির কার্যকর একটি ভূমিকা রাখতে পারে? উজ্জ্বল, যদি সরাসরি নেগোসিয়েশনের পয়েন্ট থাকে তাহলে আপনি দেখবেন উপসাগরীয় দেশগুলো এমনিই তাদের ক্রেডিবিলিটি অনেকটাই আমেরিকাপন্থী। আসলে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সহচর হিসেবেই খ্যাত। তো সেইখানে কাতার, মিশর
এই বা তুরস্ক এই দেশগুলোকে আসলে এই মধ্যস্থতাকারী হিসেবে দেখা যাচ্ছে না। আমরা যেটি জেনেছি যে তুরস্ক এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গতকালকে রাতের হামলার পর কথা বলেছেন, কিন্তু এই মুহূর্তে আসলে যুক্তরাষ্ট্র এবং ইরানের দুজনেরই বিশ্বস্ততার জায়গাটি আসলে পাকিস্তানের সামনে, যেহেতু সবশেষ নেগোসিয়েশনটি পাকিস্তানই করেছে। তবে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির এই মুভমেন্ট থেকে হয়তো কিছুটা ইঙ্গিত করা যায় যে এবারের সিজফায়ার এগ্রিমেন্টে বা শান্তি চুক্তির পরবর্তী আলোচনায় হতেও পারে যে তুরস্ক এবং সৌদি আরব ইনভলভ হলো, যেহেতু তিনি ওই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন। আর আপনি যে বললেন যে এই যে রাঘব বোয়াল দুটি দেশ তারা আসলে যুদ্ধ থামাতে চায় কিনা, উজ্জ্বল এখানে আসলে জটিলতা। এই মুহূর্তে ইনা ছোট জায়গা থেকে দেখলে, অর্থাৎ কাছ থেকে দেখলে মনে হবে যে ইরান আর যুক্তরাষ্ট্রের সংঘাতটি বড় সংঘাত, এটি থামানো প্রয়োজন। কিন্তু এখানে একটি বিগার পিকচার আছে, সেটি হচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের একটা অনেক বড় পরিকল্পনা আছে যে মধ্যপ্রাচ্য থেকে ইরানের আধিপত্যকে দূর করা, এবং সেটি আসলে এই সিজফায়ার দিয়ে সম্ভব না। তারা ইরানকে নিশ্চিহ্ন করতে চায়, তাদের পরমাণু শক্তি কমিয়ে, তাদের এক্সিসগুলোকে দুর্বল করে দিয়ে। সুতরাং সেই পরিকল্পনার জায়গা থেকে আপাতত হয়তো সংঘাতের একটি সমাধান আসতে পারে, কিন্তু মধ্যপ্রাচ্য সংকটে ইরানকে মাইনাস করে দেওয়ার যে পরিকল্পনা নেতানিয়াহু এবং ট্রাম্প নিয়েছেন, সেটি আসলে দীর্ঘমেয়াদী এবং সেটি আসলে মধ্যস্থতাকারীদের দিয়ে নিষ্পত্তি করা সম্ভব না বোধহয় উজ্জ্বল। এবং নেতানিয়াহুর কথা বলছিলেন, আমরা কয়েকদিন আগেও কিন্তু গণমাধ্যমে দেখেছিলাম, তিনি কিন্তু সব গণমাধ্যমেই সংবাদটি প্রচার করেছেন যে নেতানিয়াহুকে তিনি বলেছেন এই যে তোমাকে অন্যান্য দেশের লোকজন পছন্দ করে না, বা শাসিয়েছেন। তো সে সব কিছু কি মনে হয় এই শাসিয়ে আবার নেতানিয়াহুর কথা শুনবেন ট্রাম্প, এবং শান্তি আলোচনায় ট্রাম্প এবং নেতানিয়াহু আসলে কোন পথে যাবেন? উজ্জ্বল যেটি বললেন এটি কিন্তু আসলে ট্রাম্পের জন্য বড় একটি ধাক্কা ছিল। এই যে উনি সবগুলো গণমাধ্যমে নেতানিয়াহুকে এই ধরনের কথা বলেছেন, এবং যে মুহূর্তে গণমাধ্যম একেবারে সরাসরি ইঙ্গিত করলো যে তাহলে ট্রাম্প নেতানিয়াহু সম্পর্কে ফাটল ধরেছে, ঠিক সেই মুহূর্তে গতকালকে কিন্তু ট্রাম্প তার পুরো বক্তব্যটি বলতে ফেলেছেন। তিনি বলেছেন নেতানিয়াহুর সাথে তার ইরান ইস্যুতে কোনো ধরনের দ্বন্দ্ব হয়নি, বা নেতানিয়াহু তাকে ডিঙিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। তার মানে উনি এই সাফাইটি গাওয়ার একটি অর্থ এই ধরনের একটা গুঞ্জন ছিলই। তবে এটি সত্যি যে এই মুহূর্তে ট্রাম্প চাইলেও নেতানিয়াহুকে বাদ দিয়ে ইরান ইস্যুতে কোনো সমাধানে যেতে পারেন না, কারণ এই যুদ্ধে ইরানের সমস্যাটা তো শুধু ইরান না, ইরানের সাথে জড়িয়ে আছে লেবানন ইস্যু, ইরানের সাথে জড়িয়ে আছে ফিলিস্তিন ইস্যু, এবং ফিলিস্তিন এবং লেবাননে তো মানে কন্টিনিউয়াসলি আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সুতরাং আজকে ইরানকে যদি আপনাকে সমঝোতায় আনতে হয়, তাহলে ইরান চাইবে ইসরায়েল এই দুটো জায়গায় তাদের আগ্রাসন কমাক। সুতরাং ট্রাম্পকে শেষ পর্যন্ত নেতানিয়াহুকে বুঝিয়ে হোক, চাপ দিয়ে হোক, এই নেগোসিয়েশনে আনতে হবে। সেটি আসলে ট্রাম্প কত দূর করতে পারবেন, এবং নেতানিয়াহু তার দেশের আইনি জটিলতা বাদ দিয়ে যে যুদ্ধ করতে তিনি চান আসলে টিকে থাকার জন্য ক্ষমতায়, তিনি আসলে সেখান থেকে সরবেন কিনা এটি ধোঁয়াশাপূর্ণ একটি জায়গা। তবে শেষ পর্যন্ত হয়তো ট্রাম্প নেতানিয়াহুকে এই বিষয়ে চূড়ান্ত চাপ দেবেন, কারণ তিনি আশা করছেন খুব তাড়াতাড়ি তিনি ইরানের